বিয়ের ফুলশয্যার রাতে বউকে পেয়ে সব স্বামীরা খুশি হয়, আর আমার ক্ষেত্রে পুরো উল্টো। আমার থেকে আমার বউ 4 বছরের বড়। আমার নীলিমা আপু বাড়ির গৃহশিক্ষিকা। বর 10 বছরের বড় হলেও দোষ নেই, কিন্তু বর ছোট, বউ বড়। বরের থেকে বউ 4 বছরের পর, এটা শুনতেই কেমন যেন একটা লাগে। আমাকে ক্লাস 8 থেকে পড়িয়েছে সে। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি তার হাত ধরেই। বাবা আমার সাথে কোনো কথা না বলেই আমার বিয়েটা ঠিক করে দিল আমার গৃহশিক্ষিকা নীলিমার সাথে, যাকে আমি এতকাল আপু বলে ডেকে এসেছি, যার থেকে পড়াশোনা শিখে শিক্ষা অর্জন করেছি। স্কুল কলেজের গণ্ডি পার করেছি তার হাত ধরেই। আর তাকেই আমার বিয়ে করতে হবে সেটা স্বপ্নেও ভাবিনি। তাহলে ঘটনাটা একটু খুলে বলাই দরকার। আমি যখন গ্র্যাজুয়েশন পড়ি, লাস্ট ইয়ার, পড়াশোনার চাপটা একটু বেশিই ছিল। আমার বয়স 21 বছর আর আমার শিক্ষিকার 25 বছর। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। চেনা পরিচিতির খাতিরে আমার বাবার অনুরোধে নীলিমা আমাকে ক্লাস 8 থেকেই পড়িয়ে আসছে। সে উচ্চ মাধ্যমিক পাশ করে, আমি তখন 8ম শ্রেণীতে। আমিও তেমন ওই আপুকে আমার গৃহশিক্ষিকা হিসাবেই দেখে এসেছি। হঠাৎ একদিন গাড়ি অ্যাক্সিডেন্টে তার বাবা মা ভাই বাড়ির সবাই গত হয়ে গেল। নীলিমা পুরো মন থেকে ভেঙে পড়েছিল। একসাথে বাড়ির সবাই মারা গেছে, সেটাও মন থেকে নিতে পারিনি। তারপর ছোট ভাইটাকে বড্ড ভালোবাসতো, নিজের থেকেও বেশি। কী করবে সেটা নিজেই ঠিক করে উঠতে পারছিল না নীলিমা। ওদের আত্মীয় স্বজনরাও ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। নীলিমার বাবা আমার বাবার বাল্যকালের বন্ধু ছিল, তাই মেয়েটা একা থাকবে। বাবা মায়ের সাথে কথা বলে নীলিমাকে এবারই ছেলের বউ করে আনলে কেমন হয়। নীলিমাকে ছোটবেলা থেকেই মা দেখে আসছে। আমি জন্মানোর আগে থেকেই নাকি ওর আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল, তাই মা আর অমত না করে বাবার প্রস্তাবে রাজি হয়ে যায়। পুরো বিয়ের বন্দোবস্ত করে বাবা আমার সাথে নীলিমার বিয়ে ঠিক করে দেন। নীলিমা এ বাড়িতেও থাকতে পারবে, আবার আমার পড়াশোনাতে হেল্প করতে পারবে। আমার বাবার চিন্তা শক্তি ছিল মারাত্মক। একবারের জন্য আমাকে জিজ্ঞেস করলো না, ধুম করে আমার বিয়েটা ঠিক করে দিল। নামমাত্র কয়েকজন আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে আমার বিয়েটা করিয়ে দিল। বাবাকে আমি চিরকাল জমের মতো ভয় পাই, তাই আর কিছু বলতেও পারলাম না। যাই হোক, আজ আমার ফুলশয্যার রাত। বিয়েটা হয়ে গেছে 2 দিন আগেই। বাঙালিদের কী সব নিয়ম আছে, বউয়ের থেকে বরকে 2 দিন আলাদা রাখতে হয়। আমাকেও থাকতে হলো। নীলিমার বান্ধবীরা আমাকে ফুলশয্যার ঘরে ঠেলা মেরে ঢুকিয়ে দিয়েছে। এমনি আমার শিক্ষিকাকে দেখলেই ভয় লাগে। কাঁপতে কাঁপতে তার সামনে গেলাম। দরজাটা ওরা বাইরে দিয়ে আটকে দিয়েছিল যাতে আমি বের হতে না পারি। আমিও আবার ভেতর দিয়ে আটকে দিলাম যাতে বাইরের কেউ ভিতরে না আসতে পারে। সারা ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখা আমাদের ফুলশয্যার জন্য। খাটটাকে তো রজনীগন্ধার চেইন দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। নরম মখমলের বক্স, খাটের সাদা চাদরের উপর ফুল দিয়ে সাজিয়ে রাখা, তার মাঝখানে লাল গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লাভ চিহ্ন করা, আর লাভ চিহ্নের মাঝ বরাবর নীলিমা চুপটি করে বসে আছে। লাল বেনারসিতে গা ভর্তি গহনা, ঘোমটাটা মাথা থেকে ঠোঁট পর্যন্ত নামানো। খুব সুন্দর দেখাচ্ছিল ওকে, তাও ভেতরের রক্তটা যেন বরফের মতোই আস্তরণ হয়ে রয়েছে। সব কিছু ভালো লাগলেও ওই যে আমার বউ, আমার শিক্ষিকা, ছোটবেলায় কত মার খেয়েছি তার হাতে, তাকে সামনে দেখলেই যেন কিরম কিরম ভয় লাগে। পড়াতে বসলে সবসময় ভয় থাকতাম
কতবার যে আমার গায়ে হাত তুলেছে তার কোনো হিসেব নেই। কানমোলা দিয়ে বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে রেখেছে আমাকে। স্কেল দিয়ে মারতে মারতে চোখের জল বার করে দিত। আজ তার সামনে আমি গুটি গুটি পায়ে খাটের সামনে যেতেই বউ বলল, বান্টি বসো, আজ থেকে আমি তোকে আর তুই বলে ডাকবো না। নীলিমার কথা শুনে প্রথমে ভয় পেয়ে গিয়েছি, তাও বুকে সাহস নিয়ে জিজ্ঞেস করলাম, তাহলে কি বলে ডাকবে আপু? ঝপাট করে গালে একটা চড় এসে বসলো। মনে হলো কারেন্টের 440 ভোল্ট ঝটকা খেলাম। আমি গালে হাত দিয়ে, আমায় মারলে কেন? আমি কি করলাম? নীলিমা নিজের ঘুমটা মাথার পিছনে তুলে ধরে। এই বেয়াদব, তোকে দিদি বলে কে ডাকতে বললো? তুই আমাকে বিয়ে করেছিস, আমি তোর বউ, তুই আমার স্বামী। স্বামী কখনো বউকে দিদি বলে? না, আমি তো তোমায় এতকাল আপু বলে ডেকেছি, হঠাৎ নাম ধরে ডাকতে পারবো না। নীলিমা আমার সামনে এগিয়ে বসে আমার পাঞ্জাবির কলার ধরে। ও এখন একদম আমার সামনাসামনি। আমার ঠোঁট থেকে ওর ঠোঁটের দূরত্ব 1 ইঞ্চি। ভয় কাঁপছি। আর নীলিমার ঠোঁটে বেঁকা হাসি ফুটে ওঠে। আমার গালের উপর থেকে হাতটা সরিয়ে নিয়ে বাচ্চাদের মতো করো না তো। আমি ওর কথার উত্তর না দিয়ে অভিমান করে চুপ করে রইলাম। ফুলশয্যার রাতে বউয়ের হাতে বর মার খেয়েছে, এই কথাটা কেউ জানতে পারলে লোক সমাজে মুখ দেখাতে পারবো না আমি। আমাকে চুপ থাকতে দেখে ও আবার বলল, এই শোনো, দ্বিতীয়বার যদি আর আমাকে কখনো দিদি বলে ডেকেছো, এই স্কেল দিয়ে মেরে তোমাকে সোজা করে দেব। আজকেও তুমি স্কেল নিয়ে এসেছো? নীলিমার মুখে হাসি দিয়ে মাথাটা নত করেই উত্তর দেয়, আজ আমাদের কিসের রাত সেটা জানো? হ্যাঁ জানি, ফুলশয্যার রাত। বয়স তোমার ভালোই হয়েছে, নিশ্চয়ই সব কিছু জানো। বালিশে মাথা দিয়ে উল্টো পিঠ করে শুয়ে এখন অনেক কিছু জানি না, পরে তোমার থেকে জেনে নেব আপু। এই তুই কি বললি? আমাকে ঘুম থেকে জোর করে টেনে তুলে দেয়। সারাদিনের পরিশ্রমে শরীর পুরো ছেড়ে দিয়েছিল। ঘুম যেন আমার চোখের দোরগোড়ায়। আমি ঘুম ঘুম চোখে তার দিকে তাকিয়ে থেকে, কি হয়েছে বলো? ওঠো বলছি, আমার সাথে ঠিক করে কথা বলো। আমি আবার কি করলাম আপু? কথাটা আমার শেষ না হতে আবার ঠাস করে গালে একটা চড় এসে পড়ল। এইবার আর জিজ্ঞেস করলাম না কেন মারলো, কারণ ভুলটা আমি করছি। বারে বারে তাকে দিদি বলে সম্বোধন করছি, কিন্তু কি করব, এতদিনের অভ্যাসটা তো আর একদিনে ছেড়ে দেওয়া সম্ভব নয়। তাছাড়া হঠাৎ করে নাম ধরে ডাকতে কিরম যেন সংকোচ বোধ হচ্ছে। কোনো কথা না বলে চুপ করে রইলাম। আমি চুপ করে বসে রইলাম, চোখে একরাশ ঘুম, তাও ঘুমাতে পারছি না। যদি শুয়ে পড়ি আবার টেনে তোলে। বাপটার উপর রাগ হচ্ছিল আমার। নিজের ছেলেকে কেউ কি এই বয়সে বিয়ে দেয়? নীলিমা আমার গায়ের সাথে গা লাগিয়ে বসে। এই শোনো, সরি। আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে থাকলাম। ওলে আমার সোনা রে, এত রাগ করে না। আচ্ছা আমার ভুল হয়েছে, আর হবে না। সরি বান্টি, আর করব না। নীলিমা আমার সামনে নিজের কান দুটো ধরে। আমি এখনো তার কোনো কথায় উত্তর দিলাম না, চুপ করে রইলাম। নীলিমা আবার আমাকে প্রশ্ন করে, কি হলো বান্টি, তুমি কি আমার উপর রেগে আছো? সত্যি বলছি, আমার মারা উচিত হয়নি তোমাকে। বউ কখনো স্বামীর গায়ে হাত দেয়? সরি, তুমি যেমন এতদিনে অভ্যাস ছাড়তে পারোনি, আমিও কি করে এতদিনের অভ্যাস ছাড়তে পারি বলো? তোমাকে তো আমি নিজের মন থেকে পড়িয়েছি, তোমাকে মানুষ করেছি। আমাকে তুমি কি ক্ষমা করে দিতে পারো না? এখন আমি নীলিমাকে কি বলবো সেটাই জানি না। অভিজ্ঞতা নেই তো, তার জন্য কোনো কথা বললাম না, চুপ হয়ে রইলাম। দেখলাম নীলিমা খাট থেকে নেমে জানালার দিকে এগিয়ে গেল। মনটা আমার কীরকম যেন হচ্ছে, কি বলবো বোঝাতে পারছি না। ভেতরে মনটা দাও দাও করে আগুনের মতো জ্বলছে। আবার আমার বউ, আমার টিচার মনে পড়লেই বুকের আগুনটা নিমিষের মধ্যে কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এ কি মনের মধ্যে দুই রকম ভাবান্তর! আমি কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছি না। এইদিকে নীলিমা রাগ করে জানালার সামনে বাহিরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাও বুকে সাহস নিয়ে খাট থেকে নেমে তার কাছে গেলাম। আমি এখন একদম নীলিমার পাশাপাশি দাঁড়িয়ে, ঘরের আলোয় সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। আর চোখে একবার ওর দিকে তাকিয়ে দেখলাম নীলিমা কাঁদছে।
আমি ওর সামনে ঘুরে দাঁড়িয়ে ওর হাত দুটো ধরে বললাম, সরি ম্যাম। ও আমার দিকে ঘুরে এক পলক তাকিয়ে আমার বুকে মাথা রেখে পরপর কয়েকটা কিল ঘুষি মেরে তুমি বুঝতে চাও না কিছু। আমার নিজের অজান্তে কখন যে নীলিমার পিঠে আমার হাত দুটো চলে গেল তা আমি বুঝতে পারিনি। নীলিমা আমাকে সামনে থেকে আমার পিঠের উপর হাত দুটো রেখে জড়িয়ে ধরে। তুমি কি আমাকে মেনে নিতে পারছো না বান্টি? আবার আমার মুখ থেকে দিদি শব্দটা যেই বেরোতে যাবে তখনই আমি কান্নাটা থামিয়ে দেই। ও আমার মুখের দিকে তাকিয়ে, কি হলো? কিছু বলতে গিয়ে বললে না? না মানে বারে বারে আপু শব্দটা বাইরে বেরিয়ে আসছে। তুমি আর আমাকে দিদি বলে ডাকবে না, শুধু নীলিমা বলে ডাকবে। তোমাকে নাম ধরে ডাকতে কী রকম যেন লাগছে। তুমি আমার থেকে কত বড়। তাতে কি হয়েছে সোনা? তোমার থেকে বড় যখন তোমাকে বেশি করে ভালোবাসতে পারবো, আর দরকার পড়লে শাসনটাও করতে পারবো। আমার ভেতরের ভয়টা আস্তে আস্তে কেটে উঠছে। নীলিমা আমায় এখনও জড়িয়ে ধরা অবস্থায়। আমার মনের বরফের আস্তরণটা কখন যে গলে বুকের ভেতর ধুপুর ধুপুর আরম্ভ হয়েছে। শরীরের উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। অন্তরঙ্গ মুহূর্তে কোনো ছেলেই নিজেকে ঠিক রাখতে পারে না, আর নীলিমা হলো আমার সদ্য বিয়ে করা নতুন বউ। তাও নিজেকে সংযত করে নিয়ে তাকে বললাম, চলো, অনেক রাত হয়েছে, এখন তো তুমি এখানেই থাকবে, বাকি কথা কাল বলা যাবে। চলো শুয়ে পড়ি, বড্ড ঘুম পাচ্ছে আমার। নীলিমা আমার গালে হাত দিয়ে, আজ আমাদের ফুলশয্যার রাত, এভাবে ঘুমিয়ে পড়লে হবে সোনা? আমি নীলিমার আকার ইঙ্গিত সবই বুঝতে পারছি, তাও না বোঝার ভান করে ঘুম চোখ দেখিয়ে তার সাথে খাটের দিকে এগিয়ে গেলাম। আর কথা না বলে বালিশটা একটু গুছিয়ে নিয়ে আবার শুয়ে পড়লাম। নীলিমা ঘরের লাইট বন্ধ করে আমার পাশেই শুয়ে পড়ল। ঘরের লাইট বন্ধ হলেও পুরোপুরি অন্ধকার হয়নি, কারণ আমাদের দোতলার ঘরের জানালা দিয়ে বাইরের হালকা আলো প্রবেশ করছে। স্পষ্ট না হলেও আবছা বোঝা যাচ্ছে সব কিছু। কিছুক্ষণ পর হঠাৎ একটা হাত এসে আমার বুকের উপর বিলি কাটতে আরম্ভ করে। আমি ঘুমের ভান করে চুপ করে শুয়ে রইলাম। এই বান্টি, তুমি কি শুয়ে পড়লে? আমার থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে এই বান্টি, আমার কানের কাছে মুখটা এনে, এই সোনা, তুমি শুয়ে পড়েছো? হ্যাঁ। এত তাড়াতাড়ি? আমি ঘুমের ভান করলেও পুরো জেগেছিলাম। ভেতরে আগুনটা কি এত সহজে নেভে? আমি চাইছিলাম যাতে নীলিমা নিজে থেকে এগিয়ে আসে আমার কাছে। হঠাৎ বাইরে ঝড় উঠতে আরম্ভ করে। বাইরের ঝড়ের শীতল হাওয়া খোলা জানালার দিয়ে প্রবেশ করে ঘরের ভেতরের ভ্যাপসা গরম পরিবেশটা কাটিয়ে অল্প সময়ের মধ্যেই শীতল করে তুলেছে। এদিকে ঘন ঘন বাজ পড়াতে থাকে। ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টির বেগটাও বেশ বাড়তে থাকে। ঘরের ভিতরটা অন্ধকারাচ্ছন্ন হলেও বাইরের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে। বৃষ্টির জলের ঝাপটা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে ঘরের খোলা জানালার সামনের মেঝের অনেকটা অংশ ভিজিয়ে দিয়েছে। একবার ওর দিকে তাকিয়ে দেখলাম নীলিমা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। হয়তো আমার উপর অভিমান করেছে। আমি সাথে সাথে বিছানা থেকে নেমে জানালাটা আটকে দেই। এখন ঘরের ভিতরটা পুরোপুরি অন্ধকার। আমি আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। নীলিমা আমার পাশেই শোয়া। হঠাৎ বিকট বাজ পড়ার শব্দে নীলিমা আমার বুকের সাথে মিশে যাওয়ার চেষ্টা করে। অনুভব করলাম নীলিমা শোয়ার আগে হয়তো শাড়িটা খুলে নিয়েছে। এরকম অনুভূতি আগে কখনো পাইনি। আমার মনের আকাঙ্ক্ষাটা যেন আগ্নেয়গিরির মতো অগ্নিপাত হয়ে গলিত লাভার ন্যায় এখনই বেরিয়ে আসতে চাইছে। অন্ধকারের মধ্যে নীলিমার শরীরের উপর যেখানেই হাত দেই না কেন সবটাই খালি শরীর মনে হলো। জোরে একটা বিদ্যুৎ চমকাতেই কাচের জানালা ভেদ করে যেটুকু আলো ঘরে প্রবেশ করেছে তাতেই স্পষ্ট দেখতে পেলাম নীলিমা আমার সামনে উন্মুক্ত শরীরে শুয়ে আছে। আর নিজেকে দাবিয়ে রাখতে পারলাম না। আমিও নীলিমাকে জড়িয়ে ধরলাম। মুখে আর কোনো শব্দ উচ্চারণ করলাম না। আমি খুব সকালবেলাতেই ঘুম থেকে উঠে পড়ি। মর্নিং ওয়াকের অভ্যাসটা আছে তো, তাই ঘুম থেকে উঠেই ঘরের বন্ধ জানালাটা খুলে দিতেই বাইরে নতুন প্রভাতের আলো ঘরে প্রবেশ করে ঘরটাকে আলোময় হয়ে উঠল। নীলিমা খাটের উপর গুটিসুটি হয়ে শুয়ে আছে, কোনো রকমে শাড়িটা তার গায়ের উপর জড়ানো।
নীলিমাকে এতদিন ধরে আমি দেখে আসছি, কিন্তু এত কাছে থেকে এত সুন্দরভাবে যে দেখতে পাবো তা আমার স্বপ্নের বাইরে। ওকে দেখে মনে হচ্ছে যেন কোনো পরীকন্যা আমার খাটের উপর শুয়ে আছে। বাইরের আলোর থেকেও যেন ওর মুখের উজ্জ্বল্য ঘরটাকে দ্বিগুণ আলোকিত করে তুলছে। কিছুক্ষণ এইভাবে ওর মুখের দিকে চেয়ে রইলাম। তারপর বিছানার চাদরটা ওর গায়ের উপর জড়িয়ে দেই। মুখের উপর নেমে আসা এলোমেলো চুলগুলো সরিয়ে দিলাম। আলতো করে কপালের উপর একটা ভালোবাসার পরশ বসিয়ে দিলাম। আমার চুম্বনের ছোঁয়ায় কিছুটা কেঁপে ওঠে, ঘুমন্ত অবস্থার মুখে একটা হাসির ঝিলিক ফুটে ওঠে। খুবই ভালো লাগলো। আমি রাতের পোশাক বদল করে একটা ট্র্যাক স্যুট আর গেঞ্জি গায়ে জড়িয়ে ঘরের দরজাটা বাইরে দিয়ে ভেজিয়ে বেরিয়ে পড়লাম। ঘড়ির কাঁটায় যখন 7টা তখন আমি বাড়িতে ফিরলাম। দেখি বাবা বারান্দায় বসে খবরের কাগজ পড়ছে। এটা তার প্রতিদিনের অভ্যাস। মা সেই সময় বাবাকে চা দিতে এসেছে। আমাকে বাড়ির ভেতরে ঢুকতে দেখে মা বলল, কি রে বাবু, এটা আমার বাড়ির ডাকনাম। এত সকালে কোথায় গেছিলি? বাবা চায়ের কাপে এক চুমুক দিয়ে, হারামজাদা, কোনো আক্কেল জ্ঞান আছে? বৌমাকে একে ঘরে রেখে উনি দৌড়াতে গেছে। সবে বিয়ে করেছিস, এই কয়টা দিন রাস্তায় দৌড়াতে না গেলেই হয়। আমি কিছু বলতে যাওয়ার আগেই বাবা আবার বলতে আরম্ভ করলো। বাবা আমার দিকে মুখটা বিরক্ত ভঙ্গিমা দেখিয়ে আবার পেপার পড়ায় মনোযোগ দিল। আমি কিছুই বুঝলাম না যে উনি কি বোঝাতে চাইছেন। আমার বোঝারও দরকার নেই। মাথা নত করে বাবার পাশ দিয়ে যে হেঁটে যাব, অমনি বাবার ডেকে উঠল, বাবু শোন, কি বলো? নীলিমা এই বাড়ির বউ হলেও এখনো কিন্তু বৌমাই তোর গৃহশিক্ষক। তোকে ওই পড়াবে। এতকাল যেমন এক চান্সে সমস্ত ক্লাস পাস করেছিস, তাই আমি চাই পরবর্তীতে তুই যতটা পড়াশোনা করতে চাস আমার ঘরের বউই তোকে পড়াবে। আমি বাবার কথায় সম্মতি জানিয়ে শুধু একটু মাথা নাড়লাম। তারপর মাকে ডাক দিলাম, মা কিছু খেতে দেবে? তুই ঘরে যা, আমি নীলিমাকে বলছি ঘরে খাবার দিয়ে আসতে। মায়ের কথাটা শুনে একটু আশ্চর্য হয়ে গেলাম। মেয়েটাকে আমি বেরোনোর সময় ঘুমিয়ে থাকতে দেখলাম। সে উঠে গেছে এত তাড়াতাড়ি। কৌতূহল বশত মাকে জিজ্ঞেস করলাম কখন উঠেছে সে। মা আমার কথাটা শুনে, তুই কাকে বোঝাতে চাইছিস? সে মানে কে? আমি আবার মায়ের মুখের দিকে তাকিয়ে, না মানে আমি সেরকম বলতে চাইনি, মানে বলছিলাম নীলিমা কখন ঘুম থেকে উঠেছে। মা হালকা হেসে আমার দিকে তাকিয়ে, তাই বল। আমি ভাবলাম তুই আবার নীলিমাকে দিদি বলে ডাকছিস না তো। আমি মায়ের কথার উপর আর কোনো কথা বাড়ালাম না। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি, তুমি চা দিতে বলো। হাসতে হাসতে সিঁড়ি বেয়ে দোতলায় আমার নিজের ঘরে এগোতে লাগলাম। মনে মনে বললাম, গত রাতে দুবার আপু বলাতে দুগালে দুটো থাপ্পড় পড়ে গেল। আর কি সেই ভুল করি? হ্যাঁ, তুই ঘরে যা, আমি এক্ষুনি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। মায়ের গলাটা বড্ড বেশি। আমি দোতলায় নিজের ঘরে থেকে মায়ের কথা শুনতে পাচ্ছি। মা নীলিমাকে ডাকছে, ও বৌমা, বৌমা, এই তোমার বান্টি এসছে, যাও গিয়ে চা দিয়ে এসো। মায়ের কথা বলার ভঙ্গিমা শুনে আমি ঘরের মধ্যে থেকে লজ্জিত ভাব অনুভব করছি। কিছুক্ষণ পর নীলিমা আমাদের ঘরে আসে। কি গো, তুমি এত সকালে কোথায় গিয়েছো? আমি নীলিমার মুখের দিকে তাকাতেই নীলিমা চায়ের কাপটা আমার হাতে দিয়ে, কি হলো, তাকিয়ে আছো যে? আসলে নীলিমাকে আমি এক দৃষ্টিতে দেখছিলাম। ঘরে পরা শাড়িতে এই প্রথম। পুরো গৃহবধূর মতো লাগছিল ওকে। নীলিমা আমার গাল টিপে ধরতেই থতমত হয়ে জিজ্ঞেস করি, হ্যাঁ বলো কি? নীলিমা আমার পাশে বসে। এত সকালে বাবুর কোথায় যাওয়া হয়েছিল? আমি চায়ের কাপে এক চুমুক দিয়ে, মর্নিং ওয়াক মানে প্রাতঃভবনে। থাক, বাংলাটা আর বলতে হবে না, কাল থেকে যাওয়া বন্ধ। আমি নীলিমার মুখের দিকে তাকিয়ে, কেন? এতদিনের অভ্যাস হঠাৎ করে ছাড়া যায় নাকি? আমি বললাম তাই। আমি আবার চায়ের কাপে আরেক চুমুক দিয়ে বললাম, চা একটু মিষ্টিটা কম আছে। নীলিমা আবার আমার হাতের থেকে চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিয়ে, আমি যখন বলেছি তখন যাবে না, বাস তুমি যাবে না। বিয়ের সব কাজেই যে বর খুদ ধরে সেটা আমি জানতাম, তা বলে প্রথম দিনেই তুমি খুদ ধরলে। চায়ের কাপটা আমার মুখের সামনে তুলে ধরে, এইবার খেয়ে দেখো, মিষ্টি লাগবে। আমার চায়ের কাপে তুমি চুমুক দিলে কেন? আমি তো এটাও করেছি। কেন?
তুমি আমার এটো খাবে না? না মানে কাপ তো আমাদের অনেক আছে, তুমি বরঞ্চ এটাই খাও, আমি আবার পরে খেয়ে নেব। এই পরে খেয়ে নেব মানে? চায়ের কাপটা বিছানার উপর রেখে তোমার মুখের এটো যদি আমি খেতে পারি, তুমি কেন পারবে না? কথাটা বলেই নীলিমা আমার ঠোঁটের সাথে তার ঠোঁট দুটো এক করে দিল। কিছুক্ষণ ওভাবে থাকার পর নীলিমা আমার থেকে একটু সরে বসে নিজের শাড়িটা ঠিক করে নেয়। কাল রাতে যে তুমি আমার সারা শরীরটা এটো করেছো, সে বেলা দোষ নেই না? আমি বুঝতে পারলাম নীলিমা কি বলতে চাইছে। মনের ভেতরে একটা হালকা হাসি বাইরে বেরিয়ে আসলো আবার। এদিকে মা ওকে ডাকছে। বৌমা একটু নিচে আসো তো। নীলিমাও সাড়া দিল। হ্যাঁ মা, আসছি। এ মা ডাকছেন, আমি নিচে যাচ্ছি। নীলিমা আমার গালে ছোট্ট করে একটা পাপ্পি দিয়ে আমাদের ঘর থেকে বেরিয়ে গেল। দুপুরে খেতে বসেছি আমি, মা, নীলিমা ডাইনিং টেবিলে চেয়ারে বসে, বাবা আমাদের পাশেই নিচে সিমেন্টের মেঝেতে। বাবা বরাবরই নিচে খেতে অভ্যস্ত, তার নাকি নিচে না বসে খেলে খাবার হজম হয় না। আমি আবার এসবের পক্ষপাতী নই। নিচে দাঁড়িয়ে বাসে ট্রেনে সব জায়গাতে খেলেই আমার পেট ভরে। নীলিমা টেবিল থেকে উঠে মাংসের বাটিটা হাতে নিয়ে বাবার সামনে গিয়ে, বাবা আর দুটো দেই? না না থাক মা, আর লাগবে না। তুমি যা দিয়েছো তাই শেষ করে উঠতে পারছি না। মা বাবাকে ইঙ্গিত করে, কেমন খাচ্ছ বৌমায়ের হাতের রান্না? অসাধারণ। নীলিমা রান্না বান্না করতে জানে সেটা জানতাম, সে যে এত সুন্দর রান্না করতে পারে সেটা আমার ধারণাই ছিল না। অনেকদিন পর আজ তৃপ্তি করে খেলাম। বাবা এইটুকু বলেই আবার খাওয়াতে মন দিল। মা বলল, বৌমা তোমার হাতের রান্না সত্যিই খুব ভালো লাগলো। মোটেই না আন্টি, আপনার থেকে আমার অনেক কিছু শেখা বাকি। হ্যাঁ তা তো তোমাকে শেখাবই। তুমি আমার একটা মাত্র ছেলের বউ। আর একটা কথা, একদম আন্টি নয়, মা বলেই ডাকবে। ভুল হয়ে গেছে মা, আর হবে না। লক্ষ্মী বৌমাটা আমার। মায়ের কথাটা শুনে নীলিমা লজ্জিত হয়ে মাথাটা নিচু করে নেয়। আমি এতক্ষণ হাঁ করেই নীলিমার দিকে তাকিয়েছিলাম। মা আমার মাথায় আস্তে করে চাটি মেরে, তুই আবার হা করে কেন তাকিয়ে আছিস? তাড়াতাড়ি খা, খেয়ে উদ্ধার কর। নীলিমা আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। বেলা অনেক হয়েছে, থালা বাসন মাজতে হবে এখন। নীলিমা সঙ্গে সঙ্গে বলে উঠল, এখন থেকে আমি মাজবো, আপনি বিশ্রাম করুন। মা নীলিমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ স্বরূপ বলল, তুই এটা বলেছিস, আমি তাতেই খুশি। তুই বাড়ির নতুন বউ, কয়েকটা দিন আমাকে করতে দে, তারপর না হয় নিজের সংসার নিজের মতো করেই চালাবি। বাবা আজকে রান্নাকে নীলিমার ভালোই গুণকীর্তন গাইল। দুপুরে খাওয়া দাওয়ার পর হজমের জন্য আমার একটা খাকি পুলিশ লাগে। আপনারা ঠিকই ধরেছেন, আমি বিড়ির কথা বলেছি। দোতলায় ছাদের একদম সাইডে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে বিড়িটা মুখে দিয়ে যেই না আগুন ধরাতে যাব, সঙ্গে সঙ্গে কেউ ফু দিয়ে নিভিয়ে দিল আগুনটা। পেছন করে তাকিয়ে দেখিয়ে নীলিমা দাঁড়িয়ে। নীলিমা ভ্রু দুটো কুচকে অবাকে সুরে, বান্টি, তুমি বিড়িও খাও? হ্যাঁ খাই, এতে খারাপ কি? এটা তো আর নেশার জিনিস নয়। বিড়ির নেশা জিনিস নয় তো তাহলে কিসের? দুপুরে খাওয়া দাওয়া করার পর হজম করার জন্য একটু লাগে, তার জন্যই একটু খাওয়া। তাছাড়া কি খাবো? চাকরি বাকরি তো করি না বাবা, রোজ 10 টাকা হাত খরচা দেয়। একটা বিড়ি কিনি 2-3 দিন চলে যায়। ছি, তোমার বলতে লজ্জা লাগলো না? কিসের লজ্জা? ছেলে মানুষ বিড়ি খাবে, এতে লজ্জা কিসের? নীলিমা ছাদে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে, সবে তুমি কলেজে ভর্তি হয়েছো, তার মধ্যে এত নেশা ধরে নিয়েছো? এত কোথায়, শুধু বিড়িটাই তো খাই, কোনো খারাপ নেশা তো করি না। বাবা তো সিগারেট খায়, মাঝে মাঝে বাবার থেকে একটা দুটো ঝেড়ে নেই অবশ্য ঠিক, কিন্তু সব সময় তো পাই না। নীলিমা আমার দিকে কটমট করে তাকিয়ে থাকে, কোমরে হাত রেখে শাসনের ভঙ্গিমায়, তুমি আব্বুর সঙ্গে নিজেকে তুলনা করো? তিনি নিজের ইনকাম করা পয়সায় খান। আর কি বললে, তুমি আব্বুর থেকে সিগারেট চুরি করে খাও? তাহলে কি করব? চেয়ে খাবো? বাবা আমার একটা সিগারেট দাও।
খাওয়ার কি দরকার? এই সমস্ত ছাই ভণ্ড না খেলে হয় না? এটা বলেই আমার হাতের বিড়িটা একটা হ্যাচকা টান দিয়ে নিচে ফেলে দিল। নীলিমা আমার হাতের বিড়িটা একটা হ্যাচকা টান দিয়ে নিচে ফেলে দিল। এটা কি হলো? তুমি বিড়িটা ফেললে কেন? একটাই ছিল আমার কাছে। ভালোই তো, আর খাওয়ার দরকার নেই। চলো ঘুমাতে যাবে। দুপুরে আমি ঘুমাই না, তুমি ঘুমাও। ঘুমাও না বললে হবে না সোনা। এখন না ঘুমালে রাত জাগবে কি করে? কথাটা বলেই নীলিমা হাসতে আরম্ভ করে। ওকে কিছু বলতে না পারলেও মনটা খারাপ লাগছে। একটা মাত্র বিড়ি ছিল, শুকটান দেওয়ার আগেই ফেলে দিল। যারা খায় তারাই আমার মনের কষ্ট বুঝতে পারবে। নীলিমা হাসি থামিয়ে কাছে এসে আমার শরীরের সাথে ওর শরীর হেলিয়ে দিয়ে আদো আদো ভাবে। ওলে আমার সোনা রে, নাক কলে না? ও বাবুর বিড়ি ফেলে দিয়েছি বলে মন খারাপ? আমি অন্যদিকে মুখ করে দাঁড়াতেই নীলিমা আমার হাতটা ধরে টানতে টানতে আমাকে ঘরে নিয়ে এলো। তারপর দরজাটা বন্ধ করে দিয়ে আমার পাশে এসে বসলো। কি হলো? তুমি দরজাটা বন্ধ করলে কেন? খোলা রাখো। বাড়ির সবাইকে দেখালে নিশ্চয়ই ভালো হয়, তাই না? বুদ্ধ কোথাকার! এতকাল তুমি একা ছিলে, এখন আমি আছি। স্বামী স্ত্রীর দরজা আটকে শোবে না তো কি করবে? খুলে রেখে দেবে? কিন্তু দরজা বন্ধ থাকলে যদি কেউ খারাপ মনে করে? স্বামী স্ত্রীর দরজা বন্ধ করে থাকতেই পারে, তা বলে দরজা খুলে রেখে সবাইকে দেখিয়ে ঘুমাবো? এখানে দেখানোর কি আছে? এই শোনো, তুমি বড্ড পকপক করছো। চুপচাপ থাকো, তা না হলে কিন্তু আমি এখনই মাকে ডাক দিয়ে বলবো তুমি আমার কথা শুনছো না। হা হা করে একটা হাসি দিয়ে মাকে ডাকবে, মা বিশ্বাসই করবে না। তখনই নীলিমা আমার গেঞ্জির কলারটা ধরে বলল। আব্বুকে বললে তো তিনি বিশ্বাস করবে। আমি আবার জড়সড় হয়ে ওর সামনে বসে বললাম, এখানে বাবাকে ডাকার কি দরকার? আব্বুকে ডাকার দরকার নেই মানে আমি বলবো, আব্বু আপনার সুপুত্র মাঝে মাঝেই আপনার পকেট থেকে সিগারেট ঝেড়ে খায়। আমি জিজ্ঞেস করাতে ও বলল বাবা টানলে দোষ নেই, আর আমি টানলেই দোষ। আমি নীলিমার পায়ে হাত রেখে তোমার দুটি পায়ে পড়ি, বাবাকে এসব বলো না। পিঠের ছাল তুলে দেবে আমার। এই পাগল, পা ছাড়ো। স্বামী কখনো বউয়ের পায়ে হাত দেয় না। আমি এখনো ওর পা ছাড়িনি। আগে বলো বাবাকে বলবে না? ওর নিজের পায়ের থেকে আমরা হাত দুটো সরিয়ে দিয়ে। পাগল একটা, মাথার মধ্যে কি গোবর ভরা নাকি? এসব কথা কখনো বলে বোকা? নীলিমা শুয়ে পড়ে, আমাকে ওর নিজের কাছে টেনে নেয়। আমার কোমরের উপর থেকে পা আর বুকের সামনে থেকে হাত গলিয়ে দিয়ে আমাকে কোলবালিশের মতো বগল দাবা করে শুয়ে থাকলো। কতদিন পর যে দুপুরবেলা ঘুমালাম একমাত্র আল্লাহ জানে। সপ্তাহখানেক পার হয়ে গেল। আজ আমি নীলিমাদের বাড়ি এসেছি। ওদের বাড়ি বলতে নীলিমার মামা বাড়ি, মানে আমার মামা শ্বশুর। নিয়ম রক্ষার্থে নীলিমার মামা বাড়িতে যেতে হলো। মামা শ্বশুরের ঘরে বসে আছি। তোমার আমার যেরকম বন্ধন বাঁধা আছে সেরকমই সারা জীবন থাকলে হয় না? এই জট খোলার কি দরকার? স্বামী স্ত্রী 8 দিন পর বন্ধন গিট খুলতে হয়, তাহলে স্বামী আবার স্ত্রীর থেকে বন্ধন মুক্ত হয়ে নিজের কর্মক্ষেত্রে বা অন্যান্য জায়গায় যেতে পারে। নীলিমা আমার পাশে বসে বলে, ভালোই তো, চাকরি করি না, কলেজে যেতে ভালো লাগে না, আর যেতেও হবে না। ও বলল, এখন যাচ্ছ না তাতে কি হয়েছে? এক সময় তো ঠিক তুমিও কাজে যাবে। আমিও মনে মনে বলি, ওটাই বাকি আছে, আমার দ্বারা কাজবাজ হবে না। ওর মামা বাড়িতে ভালোই দিন কাটলো, ভালোই আদর আপ্যায়ন পেলাম। রাতে মামা শ্বশুর আমাকে আর নীলিমাকে একটা আলাদা ঘরে থাকতে দিলেন। এটাও যেন আমাদের বাড়ির মতো ফুলসজ্জার রাতে যেরকম সাজিয়ে রেখেছিল বন্ধুরা। নীলিমার থেকে আমার লজ্জাটা অনেক কমে এসেছে। নীলিমা আমার পেছন পেছনেই ছিল।
গোছানো খাটটাকে দেখিয়ে বললাম, এইসবের আবার কি দরকার আছে বলো? বান্টি, তুমি এসব বুঝবে না। এইটুকু না করলে আমার কিসের অস্তিত্ব? নিজের শ্বশুর বাড়িতে তো আর তোমাকে আদর আপ্যায়ন করতে পারলাম না। কথাটা বলার পর ওর মুখ থেকে আর কোনো শব্দ পেলাম না। ওর গলার স্বরটা যেন কীরকম মনে হলো। সাথে সাথে আমি নীলিমার দিকে ঘুরে তাকাতেই দেখি ওর চোখ দুটো ছলছল করছে। চোখের দুই কোণ থেকে অশ্রু দ্বারা গাল বেয়ে কয়েক ফোঁটা মেঝেতে পড়তে থাকে। আমি বুঝতে পারলাম এখন ওর বাবা মা ভাইয়ের কথা খুব মনে পড়ছে। হয়তো কিছুক্ষণ এভাবে ওকে থাকতে দিলে ও মন থেকে ভেঙে পড়বে। তাই ওকে দুঃখের জগৎ থেকে বাইরে আনার জন্য ওকে একটু তিতিয়ে দিলাম। আমি ওর দিকে না তাকিয়ে খাটের সামনে এগিয়ে গেলাম। গায়ের পাঞ্জাবিটা খুলে খাটের একপাশে রেখে রজনীগন্ধার চেনগুলো নাড়াচাড়া করতে থাকলাম। কয়েকটা রজনীগন্ধার চেন ছিঁড়ে হাতের মধ্যে পেঁচিয়ে রজনীগন্ধা ফুলের ঘ্রাণ নিতে নিতে বিছানায় শুয়ে রাজার মতো ভঙ্গিমায় ওকে বললাম, নর্তকী, এই পুষ্পে ও গন্ধে ভরা ছোট্ট রাজমহলে আজ কি তোমার থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারবো? নীলিমা আমার দিকে মুখ তুলে তাকাতেই, আজ তোমার নতুন কোনো শিল্পকলা প্রদর্শন করে তোমার নিজের হবু স্বামীকে কি মনোমুগ্ধ করবে? মুহূর্তেই নীলিমার মুখে হাসি ফুটে ওঠে। কিছুটা লজ্জিত হয়ে আমার পাশে এসে বসে। নীলিমা হাসি মুখে বলল, এই কয়েকদিনে তো ভালোই দুষ্টু হয়ে গেছে। আমি ওর সামনে আবার জড়সড় হয়ে বসলাম। বিশ্বাস করো, আমি এসব কিছুই জানতাম না। এই 8 দিনে তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো। তোমার থেকে আরও অনেক কিছু শেখা বাকি। তুমি এমন বলছো আমি যেন এই সমস্ত দিক থেকে পিএইচডি পাশ করেছি। তুমি এদিকে পিএইচডি পাস করেছো কিনা জানি না, তুমি আমার থেকে সিনিয়র, তাই জুনিয়র সিনিয়র থেকে শিখতেই পারে। নীলিমা আমাকে উপর করে ফেলে আমার বুকের উপর শুয়ে, এখন আমি তোমার সহধর্মিণী, তাই তোমার সাথে বউয়ের মতোই আচরণ করব। আবার পড়ার সময় আগে যেমনটি ছিলাম সেরকমই থাকবো। মানে? নীলিমা আমার গালটা একটু টিপে, মানেটা একদম পরিষ্কার সোনা। আমি ওর কথাই ভেবাচেকা খাই। বলি, বউ আদরও করবে, আবার পড়া না পারলে কেলান দেবে। ইয়েস বেবি। কথা বলাটা আমার একদমই জুসি মনে হলো না। বউ আদর করবে আবার মারবে, এটা কিরম করে হয়? অভিমানে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিতেই নীলিমা ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের সঙ্গে মিশিয়ে দেয়। আজ আর ওর ভিতরে কোনো লজ্জা শরম দেখলাম না। ওর নিজের আত্মীয় এর বাড়ি বলে হয়তো আমাদের বাড়িতে এতটা করেনি, আজ একটু বেশি করছে নীলিমা। নিজের শাড়ি, ব্লাউজ, ভেতরের অন্তর্বাস সব কিছু খুলে আমার বুকের উপর শুয়ে আমাকে জড়িয়ে ধরে। আমার খুব অস্বস্তি হচ্ছে। অন্যের বাড়িতে ঘুরতে এসেও এসব মুক্তি চাইলে আমার হাত দুটো দুদিকে ওর হাত দিয়ে চেপে ধরে। আদর তো না, মনে হয়েছিল বউয়ের কাছে আমি ধর্ষিত হচ্ছিলাম। আমি কিছু বলতে যাব, তখনই নীলিমা আমার মুখটা চেপে ধরে। আমি কোনো ক্রমে ওকে বললাম, কি করছো তুমি? মামা শ্বশুরের বাড়িতে এসেও এসব? নীলিমা আমার কানের কাছে মুখটা এনে আস্তে করে বলল, শোনাই, এত কথা বলার কি আছে? চুপ করে থাকতে পারো না তুমি? আমি ওকে বোঝানোর চেষ্টা করি, শরীরটা খুব ক্লান্ত লাগছে, আজ নয়। নীলিমা আমার কোনো কথা না শুনে, চুপ বান্টি, একদম কথা বলবে না। একটু আগে বললে না তুমি আমার থেকে কিছু শিখতে চাও, নতুন কোনো শিল্পকলা দেখতে চাও। গুরু হয়ে কি করে শিষ্যের কথা অবমাননা করতে পারি? আমি চুপ করে থাকি। আমি জানি নীলিমা পাগল হয়ে গেছে, ও আমার আর কোনো কথা শুনবে না। আমি যতটা পারলাম ওর কাছে নিজেকে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্য ওই রাতটা আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। ওই দিনটা আমি কখনো ভুলতে পারবো না, চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। নীলিমা আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল, আমাকেও পাগলপাড়া করেছিল। এইভাবেই দিন কেটে যেতে থাকে আমার আর নীলিমার। মামা শ্বশুরের বাড়িতে আরও 2 দিন কাটিয়ে তারপর নীলিমাকে নিয়ে আমাদের বাড়ি ফিরে আসি। বিয়ের 11 দিনের মাথায়
আজও প্রথম অফিসে গেল। রাতে আমি নিজের ঘরে বসে পায়ের উপর পা তুলে টিভিতে একটা ইংলিশ সিনেমা দেখছিলাম। নীলিমা অফিস থেকে কখন ফিরে এসে আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমাকে দেখতে থাকে। আমি আপন মনেই দেখছি। ব্যাগটা টেবিলের উপরে রেখে আমার কানটা ধরে বলে, কি বান্টি, তুমি কলেজে যাওনি কেন? আর এখন পড়া বাদ দিয়ে ইংলিশ সিনেমা দেখছো? টিভি এখনই বন্ধ করে বই নিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি নীলিমার মুখের দিকে তাকিয়ে দেখি এ আমার বউ না, আগের শিক্ষিকা। বুকের ভিতরের ভয়টা যেন আবার বাড়তে আরম্ভ করলো। শিক্ষিকার হাতে ছাত্রর মার খাওয়া সেটা এমন কোনো ব্যাপার না, কিন্তু বউয়ের হাতে স্বামী মার খাবে এটা জানাজানি হয়ে গেলেই আমার কান কাটা যাবে। আমি পড়ার টেবিলে বই খুলে বসে থাকি ওর অপেক্ষায়। নীলিমা ফ্রেশ হয়ে আমার সামনে আসে। সে এখন পাতলা ঘরে পরা নাইটি পরা, হালকা ভেজা চুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে তাকে। টেবিলের উপর গালে হাত রেখে জগদীশচন্দ্র বোসের মতো ভাবতে থাকি আর ওকে দেখছি যেন শতশুভ্র পরিকন্যা স্বর্গ থেকে আমার ঘরে আবির্ভূত হয়েছে। এই মুহূর্তে যদি ওকে আমি কাছে পেতাম, ও আমার সামনে এসে বইগুলো দেখতে লাগলো, আমাকে পড়ার বিষয়ে কী সব জিজ্ঞাসা করছিল। নীলিমা আমার সামনে বসে থাকলেও নীলিমার কোনো কথাই আমার কান পর্যন্ত পৌঁছায় না। মনের ভাবান্তর। নীলিমা আমার সামনে যত এগিয়ে আসছে, ওর পিঠের উপর পাখির পাখনার মতো মেলা পরীর ডানা দুটো আস্তে আস্তে একসময় মিলিয়ে যায়। সাদা ধবধবে একটা পোশাক পরা, ওর শরীরের থেকে বেরিয়ে আসা উজ্জ্বল আলোর ছটাতে সারা ঘরটাকে আলোকিত করে তুলছে। ও ছোট লাঠি জাতীয় কিছু একটা ধরে আছে। লাঠির মাথায় ছোট তারা বসানো, আর সেখান থেকেই আলো বিকিরণ হচ্ছে। আমার একদম কাছে এসে নীলিমা আমার হাতের উপর হাতটা রাখে। আমার হাতটা ধরতেই আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই। আমি নীলিমার সাথে সাথে এগিয়ে যাই তার স্বপ্নের নগরীতে। হয়তো আমাকে সে এই ধরনের কষ্টের বন্দি জীবন থেকে মুক্তি দিয়ে আজীবন তাদের পরী সাম্রাজ্যে নিয়ে যেতে চাইছে। আমি কত সময় জোর দিকে চেয়েছিলাম জানি না। এই দুষ্টু, মাথায় কি সব ঘুরছে? কথাটা কানে আসতেই স্বপ্নটা যেন কর্পূরের মতো হাওয়ায় মিশে গেল। নীলিমা আমার পাশে বসা, শাসনের ভঙ্গিমায় আমার দিকে তাকিয়ে। অনেক স্বপ্ন দেখেছো আমাকে নিয়ে, এবার পড়ায় মনোযোগ দাও। কি করে যে আমার মনের কথা বুঝতে পারে জানি না। এতক্ষণ পর ওর দিকে ভালো মতো চেয়ে দেখলাম, পাতলা ঘরে পরার নাইটি পরা থাকলেও ওর শরীরের পাতলা কাপড়ের আচ্ছাদনে ঢেকে রাখা অঙ্গগুলি যেন আমার সম্মুখে উন্মুক্ত হতে চাইছে। ও জেনে বুঝেও অবুঝের মতো রয়েছে। জানি না ও এমনটা কেন করে। হয়তো আমার ভালোর জন্যই নিজেকে কন্ট্রোল করেছে। সদ্য স্নান করে আসা চুলের ঘ্রাণে যেন আমাকে আরও পাগল করে তুলছে। মনে হচ্ছে বইগুলি ব্যাগে ভরে ওকে জড়িয়ে ধরি। চলে যেতে ইচ্ছা করছে সেই স্বপ্নের পরীর নগরীতে। হঠাৎ নীলিমা আমার কানটা মলা দিয়ে, এই তোমাকে না বললাম পড়ায় মন দিতে? আর কয়েকদিন বাদেই তোমার পরীক্ষা। কিছু পরেই আবার আমার মাথায় বলিয়ে দিয়ে, সোনা লক্ষ্মীটি আমার, এখন পড়ো, আর কয়েকদিন বাদেই তোমার পরীক্ষা। এই কটা দিন অন্তত পড়াশোনা করো। ধুর ছাড়ো তো, সব সময় পড়া পড়া, এত পড়ে কি হবে? কিছুক্ষণ চুপ থেকে, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না, তাও সারাদিন তোমাকে ছাড়া থাকতে হয়েছে। বাড়িতে ফিরেও তোমাকে ভালোবাসতে পারলাম না। আমার কি মনে চায় না বলো? কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। তোমার ভালোর জন্য যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, তবে তুমি কেন পারবে না সোনা? না, আমি আমার মনের বিরুদ্ধে যেতে পারি না। আজ বাদ দাও, কাল থেকে কলেজও যাব, পড়তেও বসবো। ততক্ষণে আমি বইটা বন্ধ করে দিয়েছি। নীলিমা ওর বসার চেয়ারটাকে আরও আমার পাশে এগিয়ে এনে বলে, পড়াশোনা ভালো না হলে ভালো চাকরিটা পাওয়া যায় না। তাই সোনা, একটু পড়াশোনাটা মন দিয়ে করো। আমি তো তোমায় দেখিয়ে দিচ্ছি, শুধু পড়ার সময়টা বাদ দিয়ে তুমি যখন যা চাইবে তাই হবে। প্লিজ সোনা,
এখন একটু মন দিয়ে পড়ো। আমি মুখটা কাঁচুমাচু করে, তোমার সঙ্গে এখন পড়তে বসতে আমার একদম ভালো লাগে না, কী রকম যেন মনে হচ্ছে। না, আর পারবো না তোমাকে দিদিমণি ভাবতে। তুমি বাবাকে বলো নতুন কাউকে ঠিক করে দিতে। বুঝেছি। তাহলে আব্বুকে বলি আর একটা শিক্ষিকা দিতে। কেন, দেশে কি মাস্টারের অভাব হয়ে গেছে? নীলিমা আমার সামনে থেকে উঠে বুকের উপর চুড়িদার ওড়নাটা জড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। খানিক পরেই আবার ঘরে ফিরে আসে। ততক্ষণে আমি বই বন্ধ করে ওকে নিয়ে আবার স্বপ্ন দেখতে আরম্ভ করেছি। কিছুক্ষণ পরেই বাবা আমার ঘরে আসে। নীলিমা আমার সামনেই দাঁড়িয়ে থাকে। এই হতচ্ছাড়া, তুই কি পেয়েছিস? পড়বি না তো ঘর থেকে বেরিয়ে যা। বেচারি অফিস করেই ক্লান্ত শরীরে তোকে নিয়ে আবার পড়াতে বসেছে, আর তুই কলেজেও গেলি না, বাজারেও যেতে বললাম সেখানেও গেলি না। এখন পড়তে বসতেই গায়ে জ্বর চলে আসছে। তোর জন্য আমার এটাই যথেষ্ট। বেটা, না পড়া বাহানা দিচ্ছি। দ্বিতীয়বার যেন তো পড়ালেখার ব্যাপারে বৌমাকে আসতে না হয়। বাবা হাত ধরে রাখা দরজার খিলটা উঁচিয়ে বলে, পরের বার যদি আমি আসি, এই খিলটা তোর পিঠে ভাঙবো। তুই কি চাস সেটা তুই জানিস। নীলিমা ওড়নাটা মুখে চাপা দিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। বাবা কথাগুলো বলে চলে যাওয়ার পরেই আমি আবার নীলিমাকে বললাম, তুমি আবার বাবাকে কেন বলতে গেলে? আমি তো বাইরে গিয়েছিলাম মায়ের সাথে দুটো কথা বলতে। তখন আব্বু জিজ্ঞেস করলো তুমি পড়ছো কি না। আমি শুধু বলেছি বান্টি আর আমার কাছে পড়তে ইচ্ছে করছে না, ওর জন্য নতুন একটা মাস্টার ঠিক করতে হবে। তখন বাবু বলল ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তুমি তো আমাকে পুরো মার খাওয়ানোর বন্দোবস্ত করেছিলে। নীলিমা আমার সামনে হাসতে হাসতে এসে একটু আমার দিকে ঝুঁকে, ওই দিন রাত্রে আমি তোমার কাছে প্রতিজ্ঞা নিয়েছিলাম তোমার গায়ে হাত তুলব না, কিন্তু এটা বলিনি তোমাকে মার খাওয়াবো না। আবার হাসতে আরম্ভ করে। এইবার কি জাহাপনা পুস্তকে মনোনিবেশ করবে, নাকি আমি আবার মায়ের সাথে দেখা করে আসব? আমি একটু অভিমানের সুরে ওকে বললাম, থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। ওর কথাগুলো কেমন যেন একটা খোঁচা মারার মতো লাগছিল। বইটা খুলে আবার পড়ায় মনোযোগ দিলাম। আরও 1 বছর পর আজ নীলিমাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হলো। 2 দিন আগেই নীলিমা আমাদের এক কন্যা সন্তান জন্ম দিয়েছে। গর্বে যেন আমার বুক চওড়া হয়ে যাচ্ছে। ভাবতেও অবাক লাগছে, সেই দিনকার ছেলে আমি, আজ এক সন্তানের পিতা। কথাগুলি ভেবে আমার খুবই ভালো লাগছে। নীলিমার পছন্দ মতোই আমাদের ছোট্ট অতিথির নাম রাখা হয় ফদ্দি। যত দিন যাচ্ছে ততই যেন নীলিমা আমাদের বাড়ির সকলের নয়নের মণি হয়ে উঠছে। মা বাবা সারাক্ষণ তাদের নাতনিকে নিয়েই পড়ে আছে। বাবা মা অবশ্য ভালোবেসে তাদের নাতনিকে বুবলি বলেই ডাকে। আমাদের সন্তান জন্ম হওয়ার 2 মাস আগে থেকে সন্তানের 3 মাস বয়স পর্যন্ত মোট 5 মাস নীলিমাকে ওর অফিস থেকে ছুটি দিয়েছে। নীলিমার প্রতি আমার মা সব সময় যত্ন নিত। বাড়ির কোনো কাজ ওকে করতে দেওয়া হতো না। নীলিমা কোনো কিছু করতে চাইলেই মা ওকে বুঝিয়ে বলতো, এই সময় মায়ের শরীরের যত্ন নিতে হয়। আমার শাশুড়ি মাও আমাকে কিছু করতে দেয়নি। তাহলে তুমি কেন করবে? তুমি শুধু মেয়েকে সময় মতো বুকের দুধ খাওয়াবে আর ওকে গড়াবে, এটা করলেই যথেষ্ট। যে দিনগুলো আমি কলেজ যেতাম না, সে সময়টা আমি নীলিমার সাথে সারাটা দিন ওর পাশে থেকে কাটাতাম। ওকে নিজ হাতে স্নান করানো, ওর কাপড় চোপড়, আমার মেয়ের ফ্রদ্দি, নোংরা কাপড় কাঁথা সব কিছু কেচে ধুয়ে দিতাম। দুপুরে ওকে ভাত মেখে খাইয়ে দিতাম। আমি বাড়ি থাকতে দুপুরে আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে থাকতো। তখন মনে হতো নীলিমা আমার থেকে 4 বছরের বড় হলেও বা কি, আল্লাহ আমাদের একে অপরের জন্যই তৈরি করেছে। কোনো কোনো সময় ও আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিত।
কান্নার কারণটা নীলিমা বলতো না, শুধু অনুমান করতাম বাড়ির সবার ওর প্রতি ভালোবাসা কমে না যায় বা আমাকে নিয়ে কোনো একটা ভয়। কেননা 22 বছরের ছেলের মধ্যে কি আর দায়িত্ববান পুরুষ মানুষ খুঁজে পাওয়া যায় না? আমি আবার কলেজে পড়ি, সেখানে কত ছেলে মেয়ের পড়তে আসা। আমি কোনো রকম নেশা বা প্রেম ভালোবাসার জালে জড়িয়ে না যাই, আমার সব সময় খেয়াল রাখতো নীলিমাই। সব সময়ের জন্যই আমাকে ও অন্যরকমভাবে বোঝাতো, কিন্তু সরাসরি না বললেও ওর মনের কথাগুলোই বুঝতে পারতাম। আমি ওর কথাগুলো হেসে উড়িয়ে দিতাম। আমি শুধু এটুকুই জানতাম, ওকে ছাড়া আমার এই জীবন বৃথা। ওই আমার সব কিছু। এইভাবেই আরও 2 বছর এগিয়ে যায়। নীলিমা আমাকে বলেছিল টেক্সট করতে। ওর কথা মতো আমি টেক্সট পড়তে আরম্ভ করি। গৃহশিক্ষক আর কাউকে রাখিনি, বলতে গেলে নীলিমাই আমাকে সব রকম দিক দিয়ে হেল্প করতো। নীলিমা বিটেক্স কোর্স ভালো মতো পাশ করে যেহেতু এই পেশায় ছিল, তাই আমাকেও সব রকমভাবে দেখিয়ে দিত। আরও কিছুদিন পর একদিন কলেজ শেষ হয়ে যাওয়ার পর কলেজের বন্ধুরা মিলে সবাই কলেজের গেটের সামনে চায়ের দোকানে আড্ডা মারছি। এমন সময় নীলিমা অটো থেকে নেমে আমার সামনে আসতে থাকে। দূর থেকে ইশারায় আমাকে তার কাছে যেতে বলে। এই কলেজে বন্ধুরা অবশ্য কেউ জানতই না আমি বিবাহিত। নীলিমা ডাকছে দেখে আমাদের জমে ওঠা আড্ডার আসরের মধ্যে থেকে এক বন্ধু বলে উঠল, ওই ম্যাডামকে কি লাগছে মায়ারি? আমাদের দিকেই তো আসছে। নীলিমার ডাকার ভঙ্গিমা দেখে অন্য এক বন্ধু বলল, তোর তো ভাগ্য খুলে গেল, এত সুন্দর একটা হটগার্ল তোকে ডাকছে। আমি তখন ওদের বললাম, এই হট গার্লটা আর কেউ না, তোদের ভাবি। সবাই বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে। ততক্ষণে নীলিমা আমাদের সামনে চলে আসে। বাহ, খুব ভালো। আড্ডা মারছো ভালোই, বন্ধুদের সাথে গল্প করছো। আমি আমতা আমতা করলাম। ওর প্রশ্নের কোনো জবাব নেই, কেননা নীলিমাকে আমি আসতে বলেছিলাম মার্কেট ওর সঙ্গে যাব বলে। কথাটা মনেই ছিল না। আমাকে চুপ থাকতে দেখে আমাকে দাঁড়াতে বলে দিব্যি চলছে। এই যে আর চিন্তা করতে হবে না, এসে যখন পড়েছি তা তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দাও। পাশ থেকে আরেক বন্ধু বলে উঠল, পরিচয় হয়ে গেছে ভাবি, আমার নাম শুভ, আমি ওর বেস্ট ফ্রেন্ড। এরপর সবাই এক এক করে সবার নাম বলল। নীলিমা বন্ধুদের সালাম জানিয়ে, তোমাদের বন্ধুকে এখন নিয়ে যেতে পারি কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনার বান্টিকে আপনি অবশ্যই নিয়ে যান। নীলিমা আমার হাতটা ধরে। চলো, বুবলির জন্য ড্রেস কিনতে হবে। বন্ধুটা কৌতূহলভাবে নীলিমাকে প্রশ্ন করে। ভাবি বুবলিকে? আমি বন্ধুটার মুখের দিকে তাকিয়ে হাসির সুরেই বললাম, তোর আবার 2 বছরের মেয়েও আছে। বান্টি, একসাথে দুটো ট্রিট দিতে হবে তোকে, কোনো মতেই ছাড়বো না আমরা। কি বলিস সবাই? সব কটা বন্ধু একসাথে বলে উঠল, হ্যাঁ বান্টি, আমাদেরকে ভালো মতো ট্রিট দিতে হবে তোকে। অবশ্যই, মেয়েরা ট্রিট পাবে, সঙ্গে আমি আর বুবলি দুজনেই থাকবো। বন্ধুদের থেকে বিদায় নিয়ে আমি নীলিমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। বাজার থেকে মেয়ের জন্য জামা প্যান্ট কিনে ফিরবার পথে ওর সাথে দাঁড়িয়ে ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরে আসলাম। রাতে শোবার সময় নীলিমা বলল, একটা কথা জিজ্ঞেস করব? হুম। তুমি কি কাউকে জানাও না তুমি বিবাহিত, নাকি আমার পরিচয় জানাতে লজ্জা পাও? ধুর বোকা, লজ্জা কেন পাবো? তোমাকে নিয়ে আমি খুব খুশি। তোমার মতো মেয়ে জীবন সঙ্গিনী রূপে পাওয়াও তো একটা ভাগ্যের ব্যাপার। একটু বেশি বেশি হয়ে গেল না? আমি ওকে জড়িয়ে ধরে, কেউ জিজ্ঞাসা করেনি, আর এখানে বলার কি আছে? আজ তুমি কলেজে আসলে ওরা জেনে গেল, আস্তে আস্তে এরকম করেই সবাই জেনে যাবে। ও আমার বুকের উপর মাথা রেখে শুয়ে। নীলিমা আমাকে সব সময় ভারী পুরুষ মানুষের মতো সাজিয়ে রাখত। সব সময় আমার চওড়া গোঁফ দাড়ি রাখতে বলল, যেন ওর পাশাপাশি আমাকে মানায়।
এইভাবেই পেরিয়ে যায় আরও 1 বছর। কলেজের লাস্ট সেমিস্টারে খুব চাপে আছি আমি। এই বছর নতুন একটা মাস্টারও রাখা হয়েছে আমার জন্য। নীলিমা আগের মতো আর অতটা সময় দিতে পারে না। সংসার, অফিসের কাজ, মেয়েকে যত্ন নেওয়ার পরেও যতটা সম্ভব ও আমাকে পড়ার বিষয়ে সব রকম সহযোগিতা করে। পড়ার সময়টা ও যতটা সিরিয়াস, আমিও ততটাই ওকে গৃহ শিক্ষিকা হিসেবে দেখি। সব কিছু যেন সমান তালে তাল মিলিয়ে চলাচ্ছে। সুন্দর গৃহিণীর মতো আমার নীলিমাও সব কিছু সামলে নিচ্ছে। মাঝে মাঝে ভাবি কি করেও পারে এত সব একা সামলাতে। হয়তো নারী বলেই সম্ভব। পরীক্ষার আগের দিন সন্ধ্যার পর আমার একমাত্র মেয়ে বুবলির সাথে নিজের ঘরে বসে খেলা করছি। কিছুক্ষণ আগেই নীলিমা অফিস থেকে ফিরে আসছে। নিজে ফ্রেশ হয়ে এসে ঘরে ঢুকে, এই বুবলি, এখন খেলা বন্ধ করো, পড়তে বসো। বাবাইও এখন পড়তে বসবে। এই মেয়ের সামনে আমাকে এই নামে ডাকা হয় যাতে মেয়েও আমাকে বাবাই বলে ডাকে। আমার মেয়ে আরও আধো কথায় নীলিমা ছোট্ট লাঠিটা হাতে তুলে নিয়ে, তবে না তো, এবার দেখাচ্ছি মজা। মায়ের ভয়ে মেয়েটা খেলা ছেড়ে বই নিয়ে বসে গেল। আমি নীলিমার দিকে তাকিয়ে, সবে তো তুমি অফিস থেকে ফিরেছ, কোথায় একটু কথা বলবে? তা না, সেই পড়া। নীলিমা আমার সামনে এগিয়ে এসে, এই যে মহারাজ, আজ বাদে কাল পরীক্ষা, এখন গল্প করলে চলবে? তুমিও পড়তে বসো, না হলে এই লাঠির বাড়ি মেয়ের সাথে তোমার পিঠেও দুঘা পড়বে। আমিও বাধ্য ছেলের মতো প্রজেক্টের বই নিয়ে বসে পড়লাম। নীলিমা আমাকে মনোযোগ দিয়ে প্রজেক্টের সম্বন্ধে বোঝাতে লাগলো। নীলিমা আমাকে আর মেয়েকে দুজনকেই পড়াতে আরম্ভ করে। কিছুক্ষণ পরেই মা আমার আর নীলিমার জন্য চা নিয়ে আসে। মা নীলিমাকে শুনিয়ে শুনিয়ে, আমারও হয়েছে মরণ জ্বালা। সারাদিন বাবু তুই বাড়িতে ছিলি, মেয়েকে একটু পড়াবি, তা না শুধু খেলা আর খেলা। আমার মেয়ে বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে মুখ ভেঙে, নীলিমা যেই মেয়েকে মারতে যাবে তখনই মা বুবলিকে জড়িয়ে ধরে। না বৌমা, ওকে মারার সাহস আমি কাউকে দেইনি। মেয়ে আমার মায়ের কোলে উঠে নীলিমাকে জিভ বার করে ভেঙচি কেটে মা আদর করতে করতে, হ্যাঁ দিদি ভাই, আমি কাউকেই তোমাকে মারার সাহস দেইনি। পড়ার নামগন্ধ নেই, শুধু পাকা পাকা কথা। মা, আপনার আর আব্বুর জন্যই ও এত লাই পেয়েছে। 10টা না 5টা না, আমার একটা মাত্র নাতনি, একদম ওকে মারবা না। মা কিছুক্ষণ বুবলিকে আদর করে ঘর থেকে বেরিয়ে যায়। আমি তাকিয়ে থাকি মেয়ের দিকে। সত্যি মেয়েটা নীলিমার মতোই হয়েছে। নীলিমা মুখে একটা ব্যাকা হাসি দিয়ে, এই যে মহারাজ, মেয়ের ভবিষ্যৎবাণী করতে হবে না, পড়ায় মন দাও। জানি না কি করে ও আমার মনের কথাগুলো বুঝতে পারে। আমিও আজ বুঝতে পারলাম না। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম।